বন্ধুরা, তারেক রহমান শপথ নিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসতেই ভারতের পাকিস্তানের আইএসআই আর বাংলাদেশের ডিজিএফআইয়ের দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এতদিন যারা ছায়া সরকার হিসাবে কলকাঠি নাড়ত, আজ তারা পুরোপুরি শেষ হতে চলেছে। ভারতের গোয়েন্দা সংস্থা যেভাবে বাংলাদেশকে দিনের পর দিন যুগের পর যুগ ধরে নিজেদের কবজায় রেখেছিল, সেই ফাঁদ এবার শেষ হতে চলেছে। এবার বাংলাদেশ সম্পূর্ণ ভারতীয় এবং পাকিস্তানের এনএসআই থেকে মুক্ত হতে চলেছে। বুদ্ধিমান তারেক রহমানের এক চালেই কেঁপে উঠেছে পুরো সাউথ ব্লক। গত 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে এবং ডিজিএফআইয়ের কাঁধে ভর করে দেশ চালিয়েছিল, সেই শিকলবন্দি কূটনৈতিক জাল এবার পুরোপুরি খতম হতে চলেছে। কিভাবে এই অসাধ্য সাধন করেছে তারেক রহমান, কিভাবে তার একচালে ভারতের পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআইয়ের দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। এবং সেই সাথে তারেক রহমান কিভাবে ডিপ স্টেটকেও চিরতরে খতম করে দিল এবং দেশের পররাষ্ট্র নীতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেল, সেসব সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব যা বড় বড় মিডিয়া, টিভি চ্যানেল, এমনকি পত্রিকাও প্রকাশ করতে ভয় পায়, কিন্তু আমরা সাহস নিয়ে আপনাদের সামনে আমাদের ইউটিউব চ্যানেলে তা প্রকাশ করছি। তাই সমস্ত কিছু ভালো মতো বুঝতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি সম্পর্কে জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে পররাষ্ট্র নীতি আসলে কি। খুব সহজ কথায় বলতে গেলে বাইরের দেশগুলোর সাথে একটা দেশের সম্পর্ক কেমন হবে তারই একটি হিসাব নিকেশ হলো এই পররাষ্ট্রনীতি। কোন দেশের সাথে বেশি খাতির থাকবে আর কার সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে, সেটা ঠিক করাই হলো এর আসল কাজ। নিয়ম অনুযায়ী এই কাজটা করার কথা দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং তাদের লোকজনের। কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর গল্পটা একেবারে অন্যরকম আর ভীষণ নোংরা। এই দক্ষিণ অঞ্চলে সরকারের কোনো আসল ক্ষমতাই ছিল না, বিশেষ করে বাংলাদেশে। আসল খেলাটা পর্দার আড়ালে বসে খেলত গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ভারতের পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআই এ পুরো বিষয়টিকে একবারে নিজেদের শক্ত কবজায় রেখেছিল। আর এই গোয়েন্দা সংস্থাগুলো এমনভাবে কাজ করত যে দেশের বড় বড় মন্ত্রীরাও পুতুলের মতো নাচতে বাধ্য হতো এদের সামনে। আর বিশেষ করে ভারতের এবং বাংলাদেশের ডিজিএফআই মিলে একটি ছায়া সরকার তৈরি করেছিল, যেটাকে ডিপ স্টেট বলে। কে ক্ষমতার গদিতে বসবে আর কে বিরোধী দলে গিয়ে রাস্তায় মার খাবে, সেটা আগে থেকে এই গোয়েন্দারা ফিক্স করে রাখত। যেমন আপনারা 12ই ফেব্রুয়ারিতে ইলেকশনে দেখেছেন, সারাদিন মানুষ ভোট দিয়েছে দাঁড়িপাল্লায়, কিন্তু রাতের বেলা ভোট গণনার সময় ক্ষমতায় বসে পড়েছে বিএনপি। তাও আবার 212টিরও বেশি আসন পেয়ে, বিপুল ভোট পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। এমনকি 2026 সালের এই ইলেকশনের পিছনেও ডিপ স্টেটের হাত রয়েছে বলে জানা যায়। মূলত একটি দেশের ক্ষমতায় কে বসবে আর কে বিরোধী দলে যাবে, সেটা আগে থেকে ঠিক করে রাখে এই ডিপ স্টেট। আর ডিপ স্টেট যেটা চায় সেটাই তারা করত। এতে দেশের সাধারণ মানুষের ভালো মন্দের কোনো তোয়াক্কাই তারা করতো না। তাদের একটাই ধান্দা ছিল যে কোনো মূল্যে নিজেদের ক্ষমতা ধরে রাখা এবং বিদেশি প্রভুদের খুশি করা। এই গোয়েন্দাদের ইশারায় একটি দেশের পুরো সিস্টেম কীভাবে ধ্বংস হয়ে যায়, সেটা এখন সবার সামনে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। যেমনটা আমরা এবারের ইলেকশনে দেখতে পেয়েছি, সারাদিন হয়েছে ইলেকশন এবং রাতে হয়েছে সিলেকশন। এভাবে হয়েছিল বাংলাদেশের 2026 সালের নতুন নির্বাচন। আর একটি দেশের গোয়েন্দা সংস্থা বা ডিপ স্টেট কতটা ভয়ঙ্কর বা বেপরোয়া রূপ নিতে পারে, সেটা বুঝতে হলে আমাদের একটু পাকিস্তানের দিকে তাকাতে হবে। আপনাদের তো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা পাকিস্তানের ইমরান খানের কথা মনে আছে। তিনি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়, সেই সাথে পুরো বিশ্বে মুসলিম উম্মার জন্য তিনি অনেক জনপ্রিয় একজন নেতা ছিলেন, যিনি পাকিস্তানের একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন যিনি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখতেন, এবং তিনি কখনো কারো সামনে মাথা নত করতেন না। এই কারণে তিনি সারা বিশ্বব্যাপী আলোচিত হতেন। তিনি দেশের স্বার্থকে সবসময় সবার উপরে রাখতেন, এবং দেশের স্বার্থকে সবার উপরে রেখে তিনি রাশিয়া সফরেও গিয়েছিলেন, যা পশ্চিমাদের একদম পছন্দ হয়নি। আর বিশেষ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সেটা কোনোভাবে হজম করতে পারেনি। তারা উল্টো ইমরান খানকে চরম নাকানি চুবানি খাইয়েছে। নানা রকম ভুয়া সাইবার মামলা আর দুর্নীতির নাটক সাজিয়ে তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামানো হয়েছে। এমনকি তার দলে সাধারণ লোকজনের উপরেও অত্যাচার চালানো হয়েছে,
যা দেখলে কলিজা শুদ্ধ শুকিয়ে যায়। একটি নির্বাচিত সরকার গোয়েন্দাদের কথা না শুনলে তার পরিণতি যে কতটা জঘন্য হতে পারে, পাকিস্তানের এই ঘটনাগুলো তারই জ্বলন্ত প্রমাণ। পাকিস্তানে শুধু যে ইমরান খানের সাথে এমনটি ঘটেছে তা কিন্তু নয়। এর আগেও 90-এর দশকে পাকিস্তানের জনপ্রিয় নেত্রী বেনজির ভুট্টো যখন একটু স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিল, তখনই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়, এমনকি তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেয়। এবার যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের অবস্থা তো আরও বেশি ভয়াবহ আর জঘন্য। গত 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশটাকে পুরোপুরি ভারতের রয়ের হাতে তুলে দিয়েছিল। এই আস্তে আস্তে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। দেশের ভিতরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে অর্থনীতির সব জায়গায় তাদের লোক বসেছিল। কে কোন বড় দলের টেন্ডার পাবে, কে বাংলাদেশের মন্ত্রী হবে, কে উপমন্ত্রী হবে, সব কিছুই তারা ঠিকঠাক করে দিত। এক কথায় পুরো বাংলাদেশ রর অধীনে চলত। এক কথায় তখন বাংলাদেশ ঢাকা থেকে চলতো না, চলতো দিল্লির ইশারায়। আর এই নোংরা কাজে ভারতের সবচেয়ে বড় দোষর ছিল বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। এ দুই সংস্থা মিলে একটি ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করেছিল, যার নাম ডিপ স্টেট। তারা দেশের মানুষকে এমনভাবে শিকলে বন্দি করে রেখেছিল যে কেউ ভয়ে টু শব্দ করারও সাহস পেত না। 2014 সালের একতরফা নির্বাচন থেকে শুরু করে 2018 সালের রাতের ভোট এবং 2024 সালের ডামি নির্বাচন, সবখানে আর ডিজিএফআইয়ের সরাসরি হস্তক্ষেপ ছিল। শেখ হাসিনা এ চরম নাতুজানো নীতির মাধ্যমে দেশের মানুষের সাথে সবচেয়ে বড় বেমানি করেছেন। এমনকি শেখ হাসিনা নিজের গদি বাঁচাতে তিনি দেশের বন্দর থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ ভারতের হাতে তুলে দিয়েছিলেন। আর বিনিময়ে ভারতের তাকে 16 বছর টানা ক্ষমতায় টিকে রেখেছিল। এ সময়ে বাংলাদেশের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না। এমনকি শেখ হাসিনা এবং মিলে আয়নাঘরের মতো গোপন জেলখানা বানিয়ে সাধারণ মানুষকে গুম করে রাখার মতো মাস্টারমাইন্ড ছিল এদের। এমনকি বাংলাদেশ চাইলেও কোনো সামরিক ক্রয় করতে পারত না, এমনকি সামরিক কেনাকাটাও ভারতের হাত দিয়ে করতে হতো বাংলাদেশের। বাংলাদেশ গত 16 বছর ধরে কোনো উন্নত ফাইটার জেটও ক্রয় করতে পারেনি, এমনকি শক্তিশালী কোনো ওয়েপেন কিনতে হলেও ভারতের এর অনুমতি নিতে হতো। ফলে বলা যায় যে এর ফাঁদাপাত এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন পুরো বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু আগস্ট মাসের ছাত্র জনতার বিরাট আন্দোলনে পুরো দেশ ঘুরে যায় এবং শেখ হাসিনা পালিয়ে যায় বাংলাদেশ ছেড়ে, এবং তখন বাংলাদেশের ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি গত 12 ফেব্রুয়ারি ইলেকশন দেয়, আর ইলেকশনে বিপুল পরিমাণ আসন নিয়ে বিএনপি ক্ষমতায় বসে। আর বিএনপি এখন আর আওয়ামী লীগের মতো ভারতের কাছে নতজানু করছে না। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এখন বাংলাদেশ চলবে জনগণের নির্বাচিত সরকারের পক্ষ থেকে। এখন আর বাংলাদেশ কোনো গোয়েন্দা সংস্থা চালাবে না। এতদিন ধরে বা ডিজিএফের মতো সংস্থাগুলো যে নোংরা খেলা খেলে এসেছিল তা বাংলাদেশ এখন আর চলতে দেবে না। আর তারেক রহমানের এই এক সিদ্ধান্তেই কেঁপে উঠেছে পুরো সাউথ ব্লক। বর্তমানে বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ডিজিএফআইকেও চরম শিক্ষা দেওয়া হচ্ছে। এখন বাংলাদেশ আর কারো দাস নয়, এখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ, এবং এই দেশ চালাবে জননেতা তারেক রহমান। এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।